3 মাসের অন্তঃসত্ত্বা তন্দ্রাকে বেধড়ক মার মেরেছে অনির। তন্দ্রার ভ্রুর বাম দিকে কেটে টুপ টুপ করে রক্ত ঝরছে। কাটা অংশে ওড়না দিয়ে চাপ দিচ্ছে তন্দ্রা। বাম হাত দিয়ে কপাল ধরে ডান হাত দিয়ে ভাত বেড়ে দিচ্ছিল। বাচ্চাটা পেটে আসার পর থেকে কিছুই যেন খেতে পারে না সে। আজ সকাল থেকে একটা দানা পানি মুখে তুলতে পারেনি। মুখে পানি দিলেই গড়গড়িয়ে বমি হচ্ছে তার। এদিকে দুপুরে রান্না করার সময় মাথা ঘুরে পড়ে যেতে নিলেও কিছুক্ষণ বিশ্রাম করে সব রান্না নিজেই করেছে। টেবিলে এনে রেখে বিছানায় গা এলিয়ে দিতেই ডাক পড়ে শাশুড়ির। তাকে ভাত বেড়ে দিতে বলেছে। আমার শরীর ভালো লাগতেছে না, টেবিলেই সব রাখা, পানিও দিয়ে আসছি, আপনি একটু ভাত বাইরে খান আজ, অনুনয়ের গলায় বলছিল তন্দ্রা। কিন্তু রাগে ক্ষোভে তার শাশুড়ি ভাত পেরে না খেয়ে সিঁড়ির ওখানে বসে আছে। তন্দ্রা জানেও না যে তার শাশুড়ি খায়নি। শরীর এতটা দুর্বল যে সে ঘুমিয়ে গিয়েছিল সাথে সাথে। রাত 10টার সময় তন্দ্রার স্বামী অনির অফিস থেকে ফিরে দেখতে পেল তার মা বাহিরে সিঁড়ির এক পাশে বসে কাঁদছেন। তার পাশে বসে আছে পাশের ফ্ল্যাটের এক বয়স্ক মহিলা। দ্রুত পায়ে মায়ের কাছে এগিয়ে আসতেই সবটা শুনল অনির। তার মা ভাত চেয়েছে বলে অপমান করেছে তন্দ্রা, আরও অনেক কথা বলছে। পাশের মহিলাটাও সায় দিল। সেও নাকি শুনেছে তন্দ্রাকে চিল্লাফাল্লা করতে। যখন অনির ফিরেছে তন্দ্রা তখন শুয়েছিল। ফিরে আসতেই প্রতিদিনের মতন তন্দ্রা অনির জন্য এক গ্লাস পানি নিয়ে গেলে বা হাত দিয়ে অনির সজোরে আঘাত করে তন্দ্রার দিকে। অনির হাতে থাকা ঘড়িতে লেগে কেটে যায় তন্দ্রার চোখের উপরের অংশে। তারপর ইচ্ছে মতন শাসিয়ে অনির ঘরে চলে গেলে তন্দ্রা খাবার গরম করে প্লেটে বেড়ে শাশুড়িকে ডাকতে যায়। আয়না বেগম তার কথায় অনড়। সে কিছুতেই তন্দ্রার হাতের খাবার খাবে না। কান্নাকাটি করে একাকার অবস্থা। বারবার করে বলছে তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে। এই মেয়ে তাকে সেবা যত্ন তো দূরে থাক, ভাত অবধি দিবে না। পাশের ফ্ল্যাটে সেই মহিলা আবার এসেছে। সে এসে তন্দ্রাকে বলল, টবর টবর চোখে পানি না ফালাইয়া পায়ে ধইরা মাপ চাও, তাই তো হয়। বউ মানুষের আবার এত লজ লজ্জা কিসের? শাওরি মায়ের সমান, যাও মাপ চাও। তন্দ্রা কোনো সমাধান না পেয়ে তার শাশুড়ির পায়ে ধরে মাপ চাইল। এরপর ভদ্র মহিলা খাবার টেবিলে বসে ভাত খেলেন। রাতেও কিছু খেতে পারল না তন্দ্রা। বাচ্চার কথা চিন্তা করে যতই খেতে ইচ্ছা না হোক না কেন পারছে না। এক গ্লাস গ্লুকোজ জল খেয়ে বিছানার এক পাশে গা এলিয়ে দিল তন্দ্রা। 2 বছরের সংসার তার এই অবধি সুখের আবছায়া শুধু অন্ধকার রুমেই আবদ্ধ। রাতের অন্ধকারে ভালোবাসা ছড়িয়ে ছিটে একাকার হয়, কিন্তু ঘর আলো হলেই মানুষটা বদলে যায়। কপালের পাশে প্রচণ্ড ব্যথা করছে, তাই একটা নাপা খেয়ে নিল তন্দ্রা। কারণ এই অবস্থায় কোনো ওষুধে যদি বাচ্চার ক্ষতি হয়। অনির তার পাশে শুয়েই সিগারেট টানছিল। সিগারেট শেষ করে সে ফোন হাতে বাহিরে চলে যায়। মিনিট 2 পর ফিরে এসে প্রাথমিক চিকিৎসা করে তন্দ্রার। তন্দ্রা চুপচাপ বসেছিল, একটু শব্দও করেনি। কারণ এর আগেও কয়েকবার অনির ওর গায়ে হাত তুলেছে। প্রথম যেদিন হাত তুলেছে সেদিন ছিল তাদের বিয়ের 37তম দিন। বাবার বাড়ি থেকে ফিরে এসে তন্দ্রা সবুজ রঙের শাড়ি পরেছিল। বিয়ের রাতে অনেক উপহারের সাথে এই শাড়িটা উপহার পেয়েছিল তন্দ্রা। কিন্তু সেই শাড়ি অনির বোন আফসানার বেশ পছন্দ হয়। আফসানার অনেক দিনের ব্যবহৃত শাড়ির সাথে এই শাড়িটি বদলাতে চাইলে তন্দ্রা না করে দেয়। কারণ তার বিয়েতে রাতে তার স্বামীর দেওয়া উপহার সে এটা কি দিতে চায়নি। ব্যাস শুরু হয়ে যায় কান্নাকাটি। অনির মা বুক চাপড়ে কেঁদে বলছিল, এই মাইয়া আমার মাইয়া গো, ভাত দিব না। আমি কি কাল সাপ আনলাম? এখনই এই রূপ, সামনে আমাকে বাড়ি ছাড়া করব। তন্দ্রা আফসানাকে এই শাড়ি ব্যতীত সকল শাড়ি এনে দিয়েছিল। যেটা পছন্দ হয়েছিল ওটা বাদ দিয়ে যা ইচ্ছা নিক, কিন্তু আফসানার ওটাই চাই। অনির এসব এসে সবটা জেনে তন্দ্রার গা থেকে শাড়ি খুলে নিয়ে আফসানাকে দিয়েছিল। তন্দ্রা জিজ্ঞেস করেছিল, কেন দিলে? বিনিময়ে 37 দিনের মাথায় থাপ্পড় মেরেছিল অনির তন্দ্রাকে। 5 আঙুলের দাগ নিয়ে তন্দ্রা মেনে নিয়েছিল সব।
কিন্তু সবার কপালে সব সয় না। অনুভূতিগুলো সবে মাত্র বিধ্বস্ত হতে চলেছে। শাড়ির ভাগ দেওয়াই যায়, সংসারের ভাগ দেওয়া যায়? আপু, ইট দিয়ে পিঠে বাড়ি খেয়েছেন কখনো? স্বামীর বেল্টের আঘাত। ওহ, আপনার তো এখনো বিয়েই হয়নি। বিয়ের প্রায় 17 মাস পরের একটি ঘটনা। তন্দ্রা বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখছিল। সামনের বাসায় এসেছে এক পিচি মেয়ে। সেই মেয়ে সারাদিন বারান্দায় এসে তন্দ্রাকে ডাকত। তন্দ্রা মাঝে মধ্যে বারান্দায় দাঁড়িয়ে মেয়ের সাথে জুড়ে দিত খেজুরে আলাপ। এমন একদিন বৃষ্টির বিকেলে তন্দ্রা মেয়েটার সাথে কথা বলছিল, সাথে বারান্দায় লাগানো টবে পানি দিচ্ছিল। শাশুড়ি মা নতুন মরিচ গাছ এনেছে, সেগুলো লাগাচ্ছে। আলগোছে ওড়না বেঁধেছিল, ঢিলে গেছে। রাতে হাতে মাটি, তাই সে ওড়না ঠিক করতে পারেনি। বারান্দায় আর কেউ ছিল না, শুধু সামনের ফ্ল্যাটে টুসি। কাজ শেষ করে যখন ফিরে আসবে তখন দেখে তার পেছনে দাঁড়িয়ে আছে অনি। চোখে মুখে রাগের অভিব্যক্তি ফুটে উঠেছে। তন্দ্রা তাকিয়ে মুচকি হাসতেই হাত টান দিয়ে ঘরে নিয়ে এলো। বারান্দায় থেকে একটা আস্ত ইট এনে আঘাত করলো তন্দ্রার পিঠে। একবার নয়, দুইবার নয়, পুরো 3বার। দরজার কাছ থেকে তার ননদ বলছিল, বাইরের মানুষকে বুক দেখায় ঘুরে, এত কুরকুরানি, বিয়ের এই কয়দিনই পরকীয়া শুরু। অনির মা বলল, আজ থেকে বারান্দায় যাওয়া বন্ধ। তাই তো বলি, টুসির লোকে এত কিসের খাতির? আরে সব তো ওর মামার সাথে ফষ্টি নষ্টি করার ধান্দা। কেউ এগিয়ে এসে ধরল না। তন্দ্রা কাটা মুরগির মতো বার কয়েক মুখ দিয়ে শব্দ করে জ্ঞান হারায়। যখন জ্ঞান ফিরে তখন নিজেকে বিছানায় আবিষ্কার করে। পেছনের দিকে তার ফুলেছে অনেকটা, হয়তো হাড় ভেঙেছে। বাবার বাড়ি কল দিতেও দিল না, কারণ তারা আগেই দুহাত উপড়ে তুলেছে। বিয়ের পর স্বামীর সংসার সব। প্রথম শাড়ি নিয়ে ঝামেলা হওয়াতে তন্দ্রা রাগ করে বাবার বাড়ি চলে যায়। তখন তাকে সাফ সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এই বাড়িতে আসো, 2-4 দিন থাকো, তবে চলে যাবা। কেউ যেন জিজ্ঞেস না করতে পারে কয়দিনের জন্য এসেছো, কবে চলে যাবা। এর আগেই চলে যাবা। স্বামীর অধিকার আছে বউকে শাসন করার, আর একটু আধটু মার ওসব ব্যাপার না। সকাল সকাল ঘুম থেকে উঠতেই শাশুড়ি আদেশ দিলেন যেন তার মেয়ের রুম জলদি গোছানো হয়ে যায়, কারণ তার 7 মাস পথই মেয়ে আসবে আজ। তার সেবা যত্নে যেন কোনো ত্রুটি না থাকে। নাস্তা বানিয়ে তন্দ্রা নিজ হাতে সব গুছিয়ে রাখলো। দুপুরের রান্না করে আজ আগ বাড়িয়েই নিজে খেতে বসেছে। হোক 2-1 দিন অনিয়ম। শুকনো মরিচ পোড়া দিয়ে ভাত মেখে তেঁতুল দিয়ে খাচ্ছে। ঠিক তখন অনির বোন এবং বোন জামাই এলো। তাদের আপ্যায়ন করতে করতে হয়তো সবাই ভুলেই গেছে মেয়েটা পোয়াতি। দুপুরে খাওয়ার পর তন্দ্রাকে তার ননদ স্বামী বিশ্রাম নিতে বললেন, কারণ সেও গর্ভবতী। প্রতি উত্তরে তার শাশুড়ি বললেন, এখনকার সব পোলাপান পেট কেটে বের কেন করতে হয় জানো? এই সময় সারাদিন শুয়ে বসে কাটায় বলে। যদি একটু খেটে খুঁটে খায় তাহলে ব্যায়াম হয়, আর বাচ্চাও সুস্থ থাকে। মা, আপনার মেয়েও তো এ সময় পার করছে। আপনি তো তাকে আজ হাতে তুলে খাইয়ে দিলেন। এই যে বিদ্যুৎ নেই, বাতাস করতেছেন, আর ভাবিকে বলেছেন এই গরমে রান্নাঘরে কাজ করতে। বিষয়টা আপনিই বলুন। মেয়ে আমার কয় মাস পর আজ আসছে, এই সময় একটু সেবা যত্ন না করলে চলবে? তোমার বাড়িতে কি বসে খায়? নিশ্চয়ই না, নিজের কাজ নিজেই করে। এখন তো একটু আরাম করবেই। মুচকি হেসে দুপাশে মাথা দোলায় আফসানার স্বামী শিশির। এরপর বলল, আপনার মেয়েকে তার পার্সোনাল ডক্টর বেড রেস্ট দিয়েছে। সে হেঁটে গিয়ে আমার বৃদ্ধা মাকে ওষুধ অবধি দেয় না, তো নিজের কাজ কি করবে? এই কথায় আফসানা বেশ ক্ষেপে উঠেছে। পরিস্থিতি স্বাভাবিকভাবে পাল্টে যাচ্ছিল। এদিকে তন্দ্রা জানে এসবের জন্য তাকে দায়ী করা হবে। হলোও তাই। অনির বাড়ি আসতে না আসতেই তার কাছে বিচার চলে গেল। গমগমে চোখে অনির তন্দ্রার দিকে তাকিয়ে বলল, ভেতরে যাও। ও মা, কি কথা? আফসানা একটু কাবাব খেতে চেয়েছে তোর বউয়ের হাতের। এইটুক বুঝি আমার মেয়ের জন্য তোর বউ করতে পারবে না? এজন্যই। কথা শেষ করার পূর্বে অনির তন্দ্রাকে রান্নাঘরে চলে যেতে বলে। পুরো সময় নীরব দর্শকের মতন চেয়েছিল শিশির। এজন্যই কথায় কথায় মানুষ বলে, আমার ছেলেটা আর মানুষ হইল না।
সারাদিন বইয়ের আঁচল ধইরা রাখে। শালা হারামি একটা, না হইলে বইয়ের কাপড় শুকাতে নিয়ে যায়। আর এদিকে আমার মেয়ের জামাইটা সোনার টুকরো ছেলে, কপাল কইরা জামাই পাইছে। যা বলে আমার মেয়ে তাই শোনে। বিকেলবেলার এই সময়টা তার মায়ের সাথে কথা বলে তন্দ্রা। বাবা মা বেঁচে আছেন, নিয়ম করে পুরো দিনে একটু সময় বড্ড শান্তি পায় তন্দ্রা। তন্দ্রা খাইছ? হ্যাঁ মা। শরীরটা এখন কেমন? ভালো মা। জামাইকে এখনো মারধর করে? না মা। প্রতিদিন কেন জিজ্ঞেস করো? মা গো, তোমার গালে ওই থাপ্পড়ের দাগ আমি ভুলবার পারি না। না মা, এখন আর মারে না। ডিম দুধ কিছু কিছু খাইও, না খাইলে বাচ্চার পুষ্টি আসবে কই থেকে? আমারও ইচ্ছা হয় তোমারে আমার কাছে এনে রাখি, কিন্তু তোমার ছোট ভাবির 8 মাস চলে, তারে নিয়েই পারি না। সারাদিন পিস পিস ঘুরে, সে তার বাপের বাড়িও যাবে না। তার তো আবার মা নাই, মায়ের আদর আমার কাছ থেকেই পোষায় নেয়। তোমারে আনলে আবার তার ভাগে সময় কম পড়লে সে কান্নাকাটি করব। এই শেষ সময় কি আর এসব করা যায়? তার চেয়ে আল্লাহ ভালোই কিছু দিলে তারপর তোমারে আনবো, তখন সে তার বাচ্চা নিয়ে ব্যস্ত থাকবো। সমস্যা নেই মা, আমি এখানেই ঠিক আছি। আর তাছাড়া এই সময় আমাকে এই বাড়ি থেকে ছাড়বে তোমার মনে হয়? শোনো মা, শ্বশুর ঘরে বউ মানুষ গাছের মতন, শেকড় দিয়ে গাছ যেমন মাটিকে আঁকড়ে রাখে, তেমন করে মাটি কামড়ে থাকতে হয়। ধৈর্য ধরো, সব ঠিক হবে। মায়ের শেষ কথাটা তন্দ্রার কানে বাজছে। কথা শেষ করে ফোন রেখে সে জানালার ধারে দাঁড়িয়ে ডান হাতে বৃষ্টির পানি স্পর্শ করে, গুনগুনিয়ে গান গায়, হুমায়ুন আহমেদের গান। ঘর খুলিয়া বাহির হইয়া জ্যোৎস্না ধরতে যাই, হাত ভর্তি চাঁদের আলো ধরতে গেলে নাই। হাত ইশারায় ডাকে কিন্তু মুখে বলে না, আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবা না। আপন মনে হেসে ওঠে তন্দ্রা, বলল, আর এই শ্বশুর ঘরের মাটি যদি 2 ভাগ হয়ে যায়, তখন শেকড় কোথায় ফেলবো গো মা? কার মাটি কামড়ে ধরবো? জানালাটা ক্যাচ ক্যাচ শব্দে খুলে এক পাল্লা খুলেছে। ঘরটা তন্দ্রার স্বামী অনিরতিক্রিয়ায় ব্যস্ত কোনো মেয়ের সাথে। দেখে গা গুড়িয়ে উঠছে তন্দ্রার। তার স্বামী তবে সত্যি পরকীয়ায় আসক্ত? চোখের সামনে আদিম খেলায় মত্ত মানবীর অনুভূতি তখন উচ্চ পর্যায়ে, কিন্তু 3 মাসের অন্তঃসত্ত্বা তন্দ্রা কোনো রকমে নিজেকে সামলে বেরিয়ে এলো কমলাপুর রেল স্টেশনের পাশের এক বাসা থেকে। কিছুটা এগিয়ে এসে এক টং দোকানের পাশে বসে পড়ে তন্দ্রা। হাত পা চলছে না, বুড়ো মহিলা দোকান চালায়। কে জানে সে কি বুঝলো, এগিয়ে এলো এক গ্লাস পানি হাতে। তন্দ্রাকে তুলে পাশের বেঞ্চিতে বসিয়ে দিয়ে তার হাত মুখে পানি দিয়ে বলল, এই গরমে কেউ হাত মোজা পা মোজা পরে লো, এখনই তো চান্দি ফাইটা মরতা, ধরো পানি খাও। তন্দ্রার কানে তখন আশেপাশের কোনো কথাই যাচ্ছে না। তার চোখের সামনে শুধু ভেসে উঠছে তার স্বামীর অন্য নারীর সাথে আদিম নগ্নতার দৃশ্য। পানি মুখে দিতেই গড়গড়িয়ে বমি করে দিল তন্দ্রা। ততক্ষণে মহিলাটা তাকে বাতাস করছে। নিজেকে সামলে তন্দ্রা শুধু বলল, আমাকে একটা রিক্সা ডেকে দিবেন প্লিজ। মহিলাটা রিক্সা ডেকে আনতেই তন্দ্রা উঠে বসল। মহিলার হাতে 100 খানেক টাকার নোট গুজে দিতেই রিক্সা চলার জন্য অনুরোধ করে তন্দ্রা। তাদের বিয়ের 2 বছর চলছে। কিছুক্ষণ অবধিও সব স্বপ্নের মতন ছিল, কিন্তু এখন সব দুঃস্বপ্ন। আগত ভবিষ্যৎ দেখে ভয়ে শিউরে উঠেছে তন্দ্রা। রিক্সা নিয়ে এসে সরাসরি নিজের বাবার বাসায় চলে এসেছে। মা ভাবিরা প্রশ্ন করলেও কোনো জবাব দেয়নি সে। বিয়ের আগে তার জন্য যে ঘরটা ছিল এতক্ষণ কোথায় ছিল জানতে চাইলেও তন্দ্রা কোনো জবাব দেয়নি। রুমে প্রবেশ করে জানালা বন্ধ করে বিছানায় গা এলিয়ে দিয়েছে। কয়েকদিন যাবৎ অন্যের পরিবর্তন লক্ষ্য করছিল, কিন্তু কিছু বলেনি। বিশেষ করে নতুন প্রজেক্টের কাজে যেদিন খুলনা গেল তার দিন 10 পর থেকেই এমন পরিবর্তন। ভেবেছিল হয়তো কাজের জন্য এমন কিছু, কিন্তু আজ সকালের মেসেজ তার ধারণা পাল্টে দেয়। নিজেকে ভুল প্রমাণ করার জন্য সে বারবার প্রার্থনা করছিল, কিন্তু সত্যের তিক্ততার মুখোমুখি তাকে হতেই হয়েছে।
নীলিমার পাশ থেকে উঠে একটা সিগারেট ধরায় অনির। সিগারেটের স্বাদটা আজ বড্ড পানসে লাগছে। তার পাশেই উপর হয়ে ঘুমিয়ে আছে নীলিমা। নীলিমা, নীলিমা, নীলিমা। তার জন্য একটা রহস্যের নাম নীলিমা। সাদা মসৃণ পিঠে ছড়িয়ে আছে চুল। হালকা ব্রাউন চুলের কারণে তাকে আরও বেশি আকর্ষণীয় লাগছে। ফোন হাতে নিয়ে অনির দেখল দুপুর 2টো বাজে। নিশ্চয়ই তন্দ্রা অপেক্ষা করছে ওর জন্য। বেচারি ওকে ছাড়া খেতে বসে না। ওর খাওয়ার খবর নেওয়ার পর সে খাবার খায়। কিন্তু আজ তন্দ্রার ফোন বারবার ট্রাই করার পরেও বন্ধ পাচ্ছে সে। বিকেলবেলা ঘুম থেকে উঠে গোসল সেরে বাহিরে এলো তন্দ্রা। তার মা তখন তার ছোট ভাই বউকে মাথায় তেল দিয়ে দিচ্ছে। বেশি বেশি করে তেল দিয়ে বেনি করে গুছিয়ে রাখে সে তার পুত্রবধূকে। অথচ সে কি একবার খেয়াল করে দেখেছে তার মেয়ের মাথার চুল যে খুব রুক্ষ। বড় ভাবি তন্দ্রাকে ভাত দিলেও মা এখনো আসেনি। খাওয়া শেষ হওয়ার আগেই তার বড় ভাই এসে পাশে বসেছে। তনু, কেমন আছিস? ভাইয়ের দিকে তাকিয়ে মুচকি হাসে তন্দ্রা। এরপর মাথা দুলিয়ে বলল, ভালো আছি। অনির কেমন আছে? তোর শাশুড়ি? সংসার কেমন চলছে? তন্দ্রা একবার ভাবল সে সব ভাইকে জানাবে, কিন্তু কি একটা ভেবে বলল না। ভালোই চলছে। তাহলে না বলে হুট করে চলে এলি যে? একা একা আগে বলিসনি তুই আসবি? সব ঠিক আছে তো? খবর না দিয়ে আসা যায় না। বিয়ের পর একবার তুই এভাবে এসেছিলি, মনে আছে? তোর ননদ শাড়ি নিয়ে ঝামেলা করায় অনির মেরেছিল, তাই এসেছিলি। মাঝে একা আসিসনি, তাই মা আর তোর ভাবি ভাবছে। না, কিছুই হয়নি। তন্দ্রা ভাত খাওয়া থামিয়ে দিল। এ বাড়িতে আসার অধিকার তার ফুরিয়েছে আগেই। সে নিজের মনে করে অযাচিত চলে এসেছে। তাকে চুপ থাকতে দেখে তার ভাই বলল, কিছু হলে আমাকে বল বোন। লুকাচ্ছিস না তো? সুখে আছিস তো? ভাইয়ের কথায় দু চোখ উপচে পানি আসছিল, তবুও সেদিকে পাত্তা দিল না তন্দ্রা। হাসি হাসি মুখ করে বলল, এমনি এসেছিলাম ভাই, আমি সুখেই আছি। তোমরা চিন্তা করো না আমার জন্য। আমি আর এভাবে আসবো না। আসবি না কেন? আসবি, খাবি, থাকবি নিজের ইচ্ছা মতো। বাড়ি কি আমাদের একার? বড় ভাই চলে যাওয়ার পর তন্দ্রা রান্নাঘরে যাচ্ছিল প্লেট রেখে হাত ধুতে। তখন অনিচ্ছা সত্ত্বেও দুই ভাবির কথা তার কানে এলো। দেখ ছোট, দেখ, তোর জন্য রাখা তরকারি তন্দ্রা অনেকটা খেয়ে নিল রে। আসবে যে বলে আসবে না। আজ তরকারিটা মজার ছিল, ভেবেছিলাম আবার একটু ভাত খাবো। দেখো না, একটু পরপর ক্ষুধা লাগে। আমি রাতে আবার রেঁধে দেব। মাকে বলিস না মন খারাপ করতে, কারণ তার মেয়েও পোয়াতি। ঝগড়াঝাটি করে আসছে নাকি জানি না, তবে ওর ঝগড়ার বাতিক নেই, সহ্য ক্ষমতা অনেক বেশি। বিয়ের পর একবার এসেছিল ঝগড়াঝাটি করে, এরপর আর আসেনি। তন্দ্রা রান্নাঘরে যায় না। কলতলা থেকে প্লেট হাত মুখ ধুয়ে ঘরে এসে প্লেট গ্লাস জায়গা মতন রাখে। বরখা হাতে বসেছে একটু ফ্যানের নিচে। ঠিক সেই সময় মা ভাবির আইলেন। তন্দ্রার সাথে কথা বলছিল। তার মায়ের প্রথম বাক্য ছিল, তুই কি আজকে চলে যাবি? হাসি হাসি মুখ করে তন্দ্রা বলল, এই তো মা, রেডি হচ্ছি, এক্ষুনি বের হব। এভাবে এলি কেন? একটা রাত থেকে যা। না মা, আমি বুঝিনি আমি আসাতে তোমাদের এত ঝামেলা হবে। এরপর ভাবির দিকে তাকিয়ে বলল, আবার তোমার তরকারি রান্নার ঝামেলায় ফেললাম গো, কষ্ট করে রেঁধে নিও। ভাবিদের বুঝতে সমস্যা হলো না যে তন্দ্রা তাদের কথা শুনেছে। বড় ভাবি তার দু হাত ধরে বলল, ভাই তুমি মন খারাপ করছো? আমি কিন্তু ওভাবে বলিনি। আমি মন খারাপ করব কেন? তোমরা যা বলেছ ভুল তো বলনি। বাবার বাড়ি থেকে বেরিয়ে এলো তখন আকাশে মেঘ জমেছে। চারদিকের মানুষ যার যার আপন নিরে নিরাপদ স্থানে আপনজনের কাছে যাচ্ছে। তন্দ্রা তখন হাঁটছে এলোমেলোভাবে। সে জানে না গন্তব্য কোথায়, কারণ কিছু মানুষের সব থেকেও তো নেই। দুই পরিবার থাকতেও তাদের কোনো ঘর নেই, আপনজন নেই। তাদের ভাসতে হয় কচুরি পানার মতন পানির টানে এক স্থান থেকে অন্য স্থানে। স্থায়িত্ব হয় কবরের মাটি। তন্দ্রার এলোমেলো পদক্ষেপগুলো এগিয়ে যাচ্ছিল তার অনিশ্চিত ভবিষ্যতের দিকে। যাও, ক্ষমা করলাম আবার। তুমি আবার অভিমানের যোগ্য নও। ভালোবেসেছিলাম তোমায়, তুমি আমার ঘৃণারও যোগ্য নও। যাও, প্রতিজ্ঞা করলামই, এক ফোঁটা কাঁদবো না। যতই অনুরোধ করো আমি আর ফিরবো না।
আমি তো ভুলেই গেছি। তুমি কেনই বা ফিরবে? তোমার খেলনা ছিলাম, এখন ভেঙে গেছি। আজ হয়তো অন্য খেলায় মাতবে, তবে মনে করিয়া দে ভালো, খেলনা নই, রানী আমি। ভালোবাসার কালিতে লেখা প্রেম কাহিনী আমি। হ্যাঁ, আমি ভেঙেছিলাম পুরোপুরি। তবে এখন একটা টুকরো জমাবো। তুমিও এবার দেখে নিও কি দারুণ হ্যাপি এন্ডিং বানাবো। ড্রেসিং টেবিলের সামনে বসে চোখে কাজল দিচ্ছিল নীলিমা। হাতের কাজল নিয়ে আয়নার দিকে তাকিয়ে অভিষেক করের কথাগুলো বলল নীলিমা। অনির তখন সবে মাত্র গোসল সেরে বেরিয়েছে। তোয়ালে পাশে রেখে বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে আছে অনির। এত অভিমান কেন? পাশে রাখা নিউজ পেপার হাতে নিয়ে বলল, দেখো মানুষ কতটা জানোয়ার হলে এসব করতে পারে। ঘরে বউ বাচ্চা রেখে পরকীয়া করে বেড়াচ্ছে, আবার বউ প্রতিবাদ করাতে তার সামনে বাচ্চাটাকে মেরে ফেলেছে। কেন জানো? কথাগুলো শুনে নীলিমার পাশ থেকে উঠে যায় অনির। বেড সাইড টেবিলের ওপর থেকে সিগারেটের প্যাকেট উঠিয়ে একটা সিগারেট মুখে পুরে অনির জিজ্ঞাসা করলো, কেন? তখন ধপ করে জ্বলে উঠল লাইটার। সিগারেটের প্রথম টান দিয়ে একরাশ ধোঁয়া ছড়িয়ে দিল সে। কারণ বউ বলেছিল তার সংসারের মায়া নেই, মাত্র ছেলের জন্য সংসারে পড়ে আছে। তাই স্বামী সন্তানকে তার সামনে মেরে ফেলল। মেয়েটাকে বেঁধে ভাবা যায় এসব? ভাবা যায়, কারণ প্রণয় বিষে সব সম্ভব। প্রণয়ের বিষ গোখরা বিষের থেকে জ্বালাময়ী। এ বিষ তোমাকে না বাঁচতে দিবে, না দিবে মরতে। ভালো বললে তো। এখন বলো, আমরা বিয়ে কবে করছি? খুব দ্রুত। টলটলে পায়ে হাঁটছিল তন্দ্রা। বাড়ি থেকে অনেকটা দূরে সে চলে এসেছে। পেছনে রয়ে গেল তার শৈশব, কৈশোর, সদ্য পা দেওয়া যৌবনের স্মৃতি। সে কোথায় যাবে? স্বামীর সংসারে ফিরলে অসম্মান, বাবার ঘরে অতিথি মাত্র। আমি তাকে বারবার প্রশ্ন করছে। ব্যর্থ জীবনে তপস্যার থেকে মৃত্যুকে বরণ কিচড়েও না। বৃষ্টি থেকে বাঁচতে সে পাশের একটা প্রাইভেট হাসপাতালে আশ্রয় নিল। ওয়েটিং রুমে তখন অনেকে। ক্লান্ত শরীরে মাথা নিচু করেছিল তন্দ্রা। পাশে বসে থাকা এক ভদ্র মহিলার কোলে থাকা বছর খানেকের বাচ্চা তার দিকে হাত বাড়িয়ে টানছে, মুখ দিয়ে শব্দ করছে, বা বা বা। তন্দ্রা দেখে চোখ মেলে তাকায়। হঠাৎ মনে হয় তাকে অনিরের কাছে ফিরতেই হবে, তার সন্তানের জন্য। কিন্তু সে দৃশ্য ভেসে ওঠে মানসপটে, বিষিয়ে দেয় তন্দ্রার মন। কি করবে সে? তার কি করার আছে? যখন শুরুর দিকে সম্পর্ক ছিন্ন করতে চেয়েছিল, তখন সবাই বলল, একা তো রাখা যাবে না, বিয়ে দিতেই হবে। পরের জন যে ভালো হবে তার গ্যারান্টি কি? তার শক্তি হয়ে কেউ নেই। বিয়ের পর বন্ধ হয়েছে লেখাপড়া, না আছে কোনো চাকরি বা সামান্য টাকা পয়সা। সে কোথায় যাবে? নিজ ভেতরে থাকা ছোট স্পন্দনের জন্য তাকে বাঁচতেই হবে। দাঁতে দাঁত চেপে ওঠে দাঁড়ায় তন্দ্রা। ফিরে আসে স্বামীর বাড়িতে। সে বাড়ি ফিরে এসে দেখে অনির বসে আছে ঘরে। তাকে কিছু না বলে ওয়াশরুম চলে যায় তন্দ্রা। ফিরে আসতেই দেখে অনির দুটো বার্গার নিয়ে বসে আছে। পাশে থাকা ব্যাগের লোগো বলে দিচ্ছে আজ অনির বেশ খরচ করেছে। সেদিকে ভ্রূক্ষেপহীন তন্দ্রা রাতের খাবার বসাতে যাচ্ছিল, তখন অনির তার হাত ধরে বলল, রাতে খাবার বানাতে হবে না, আমি নিয়ে এসেছি, এটা তোমার জন্য। এসো বসো। তন্দ্রা হাত ছাড়িয়ে নিয়ে বলল, তার ক্ষুধা নেই। তবে অনির নাছোড়বান্দা, একটু মুখে দিতেই বমির কথা বলে বাহিরে এসে ফেলে দিল। আজ থেকে সে শুধু বেঁচে থাকার জন্যই বাঁচবে। অনিরের থেকে, এই সংসারে থেকে নিজেকে গুটিয়ে নিবে। দেখতে দেখতে কেটে গেল প্রায় 1 মাস। তন্দ্রার পেট কিছুটা ফুলেছে। সময় পেলে সে নিজের পেটে হাত রেখে বসে থাকে। একদিন বিকেলে ভ্যাপসা গরমে ঘুমিয়েছিল তন্দ্রা। অনির বাড়ি নেই। আফসানা কেমন করে যেন পা পিছলে পড়ে যাচ্ছিল। মেয়ের এমন অবস্থা দেখে অশ্রাব্য গালি দিচ্ছে তন্দ্রার শাশুড়ি। দোষ তন্দ্রার, সে কেন ঠিক মতো পরিষ্কার করেনি। ক্লান্ত তন্দ্রা ত্রস্ত পায়ে এগিয়ে গেল পরিষ্কার করতে। সে রাতে তার শাশুড়ি বলল, ঘরে কোথাও বিড়ালে পটি করেছে, গন্ধে থাকা যাচ্ছে না, তন্দ্রা যেন দ্রুত পরিষ্কার করে দেয়।
খাটের নিচে বিড়ালছানা পটি করেছে। না সরিয়ে পরিষ্কার সম্ভব নয়। তন্দ্রা যখন নিরুপায় হয়ে খাটের পাশে ধাক্কা দিল, কিছুক্ষণ পর পেটে চিনচিন ব্যথা হচ্ছিল। পরিষ্কার করে যখন ঘরে ফিরে এলো, তখন সে খেয়াল করলো তার দুই পা বেয়ে গড়িয়ে পড়ছে এক সূক্ষ্ম রক্তের স্রোত। তন্দ্রা হঠাৎ মনে হলো, বাচ্চাটা টিকবে তো? অনির যখন বাসায় ফিরেছে, তন্দ্রা নিজের ঘরে চেপে ধরে বসে আছে। সালোয়ারের ভেদ করে রক্ত তখন উকি দিচ্ছে। 5 মাসের পেট নিয়ে তন্দ্রা চোখ মুখ কালো করে বসে আছে। অনির তন্দ্রাকে দেখে ভয় পেয়ে যায়। কাছাকাছি আসতেই তন্দ্রা বা হাতে অনিরের বুকের শার্ট খামচে ধরে বলল, আমার বাচ্চাটা। অনির দিক বেদিক শূন্য হয়ে তন্দ্রাকে তার বোরখায় আবৃত করে নেয়। কোলে তুলতে পারে না, তন্দ্রার ওজনের জন্য নয়, ইদানিং অনিরের শরীরেই ব্যথা বাসা বেঁধেছে। তবুও শক্ত হাতে তন্দ্রাকে তুলে নিয়ে বেরিয়ে যায় বাসা থেকে। রিকশায় আসার সময় তন্দ্রা অনিরের কাঁধে মাথা রেখে যখন মূর্ছা যাচ্ছিল, তখন অনির বারবার তাকে সান্ত্বনা দিচ্ছিল, তুমি প্লিজ শান্ত হও, কিচ্ছু হবে না তো, আমি আছি, কিচ্ছু হবে না বাবুর, তুমি স্বাভাবিকভাবে শ্বাস নিতে থাকো। তন্দ্রা নিজেকে ছাড়িয়ে নিতে নিতে বলল, একটা উপকার করবে? উপকার কেন বলছো? বলো করবে কি না বলো। ডক্টরকে বলবে যদি আমার সন্তান না বাঁচে তাহলে যেন আমাকেও না বাঁচিয়ে রাখে, কিছু করে আমাকেও যেন মেরে ফেলে। এমন কথা কেন বলছো? তন্দ্রা কোনো জবাব দিতে পারেনি। তার ভীষণ কষ্ট হচ্ছিল। ডক্টরের কাছে পৌঁছে খুব কষ্টে নিজেকে জাগিয়ে রেখেছে সে। পরীক্ষা নিরীক্ষা করার পর ডক্টর জানালেন, সৃষ্টিকর্তার কৃপায় বাচ্চা ভালো আছে, তবে তন্দ্রা ভীষণ দুর্বল, শরীরে পুষ্টির অভাব। শুধু তাই নয়, তন্দ্রার ঠিকমতো সেবা যত্ন প্রয়োজন। নির্দিষ্ট সময় পর পর তাকে পুষ্টিকর খাবার দেওয়া উচিত। রাতে তন্দ্রাকে হাসপাতালে রাখা হলো। ডক্টর তাকে পুরো বেড রেস্ট দিয়েছেন, কারণ গর্ভকালীন নানান জটিলতায় ভুগছে তন্দ্রা। অনির তন্দ্রার জন্য ক্যাবিন নিয়েছিল। পুরো রাত সে দু চোখের পাতা এক করতে পারেনি। তন্দ্রাকে ছাড়া সে নিজের জীবন ভাবতেই পারে না। তার জীবনের অন্যতম উপহার তন্দ্রা। যখন সে অল্প পয়সার চাকরি করত, তখন সে অল্প পয়সা দিয়ে সংসার চালিয়ে নেওয়া মেয়ে তন্দ্রা। হাতে টাকা না থাকলে যার ওপর মানসিক রাগ ক্ষোভ প্রকাশ করে অনির, অথচ মেয়েটা একটু পরেই পানির গ্লাস হাতে নিয়ে এসে দাঁড়ায়, সেই মেয়ে তন্দ্রা। মেয়েটা ঘুমিয়ে আছে, চোখের নিচে কালি জমেছে, গালের হাড়ি স্পষ্ট, এতটা শুকিয়েছে। অনির এবারে স্পষ্ট বুঝতে পারছিল, এক বিছানায় পাশাপাশি ঘুমাইলে স্বামী স্ত্রীর দায়িত্ব পালন করা যায় না। তন্দ্রা তখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। তখন অনিরের দৃষ্টিতে শুধুই তন্দ্রা। 37তম কল দিল নীলিমা অনিরের ফোনে। অনির ফোন তুলছে না। আজ তার সাথে সামান্য কথা কাটাকাটি হয়েছে অফিস সংক্রান্ত কাজে। নীলিমার এলাকায় নতুন প্রজেক্ট শুরু করেছে অনিরের কোম্পানি। সম্পূর্ণ দায়িত্ব অনিরের ছিল। কাজ শেষ করার পর নতুন অফিসের দায়িত্বে রয়েছে নীলিমা। এই প্রজেক্টে কাজ করার সময় তাদের আলাপ, তারপর ধীরে ধীরে প্রেম। অনির কখনো নিজের পরিবার বা বন্ধু সম্পর্কে তাকে কিছুই বলেনি। নীলিমা এখন কার থেকে তার খবর নিবে? রাত যেন কাটছেই না। সকাল হতেই অফিস থেকে অনিরের ঠিকানা জোগাড় করে নীলিমা। প্রায় বেলা 11টার দিকে সে ঠিকানায় পৌঁছে যায়। অনির তন্দ্রাকে নিয়ে তখন সবেমাত্র ফিরেছে। বাসার গেটের সামনেই তাদের সাথে দেখা হলো। অনির নীলিমার সাথে স্বাভাবিক ব্যবহার করলেও তন্দ্রা নিজেকে গুটিয়ে নিল। মেয়েটা কথায় এটা স্পষ্ট বুঝতে পারছিল যে নীলিমা নামের মেয়েটি হয়তো জানেই না অনির বিবাহিত। জীবনটা নাটকের চেয়েও নাটকীয় মোড় নেয়। অনির জানে না তন্দ্রা সবটা জানে। নীলিমা জানে না তন্দ্রাকে, আবার তন্দ্রা সবটা জেনেও বড্ড অসহায়। ড্রয়িং রুমে বসে যখন নীলিমা অনিরকে হাজারখানেক প্রশ্ন করছিল, তন্দ্রা তখন মনে মনে এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল। নীলিমাকে বাসায় দেখে অনির ভীষণ চমকে উঠলেও প্রকাশ করেনি। এখানে নীলিমা প্রত্যাশিত ছিল না। তাছাড়া তন্দ্রাকে কি বলে পরিচয় করিয়ে দেবে? যত দ্রুত সম্ভব হয়েছে অফিসের বাহানা দিয়ে নীলিমাকে নিয়ে বেরিয়ে এসেছে অনির। তন্দ্রার নামে নাকে বিন্দু বিন্দু ঘাম জমেছে। গভীর ঘুমে তলিয়ে যাওয়ার পূর্বে সে নীলিমার ফোনে মেসেজ করে দেখা করার জন্য।
অনিরের ফোন থেকেই নাম্বার পেয়েছে সে। আগামীকাল সকালে হবে তাদের দেখা। অনিরের বাসায় থাকা মেয়েটা তাকে তাকে কি বলবে ধারণা না থাকা নীলিমা উৎসুক মনে অপেক্ষা করছিল তন্দ্রার জন্য। ক্যাফেতে বসে তন্দ্রা যখন তার এবং অনিরের সম্পর্ক সবটা বলে তাকে ফিরে যেতে বলল, তখন নীলিমা অসহায় কণ্ঠে তন্দ্রাকে বলল, আমার কি দোষ বোন? আমি কোথায় যাব? আমিও যে ওকেই ভালোবাসি। আমার মান সম্মান দেহ সব ওর হাতে তুলে দিয়েছি। আমাকে সরে যেতে বললে আমার মৃত্যু ব্যতীত আর কোনো পথ থাকবে না। আমাদের সমাজে মেয়েদের বিয়ের সঠিক বয়স হচ্ছে অনার্স ভর্তির পর। মেয়ে যদি লেখাপড়া করতে চায় তবে বলা হয় আরও পড়তে চাই। তখন পরিবার থেকে বলা হয় বিয়ে শাদীর পর পড়ালেখা করাই যায়, আর পাত্রপক্ষ পড়াবে। ছেলের পরিবার পড়াতে রাজি থাকলে বিয়েতে সমস্যা কি? মেয়ের তখন কিছুই বলার থাকে না, কারণ ছেলেপক্ষ পড়াতে রাজি। বিয়ের পর সেই ছেলের বাড়ি থেকে পড়াতে না চাইলেই বাবার বাড়ি থেকে কিছুই বলে না। তখন তারা বলবে, বাচ্চা কাচ্চা পড়ানোর মতো যথেষ্ট জ্ঞান আছে, এবার মন দিয়ে সংসার করো, নিজেরটা বুঝে নাও। লেখাপড়া করে কি জজ ব্যারিস্টার হবা, না সরকারি চাকরি করবা? সংসার করো, সংসারে মন দাও। তন্দ্রার ক্ষেত্রেও একই ঘটেছিল। অনার্স দ্বিতীয় বর্ষ পড়াকালীন সময়ে বিয়ে হয়। ইচ্ছে ছিল অনার্স করে বিয়ে করবে, কিন্তু পরিবার বলল ছেলে বিয়ের পর লেখাপড়া করাবে। কিন্তু বিয়ের পর দুদিন কলেজে যাওয়ার পর আর সে যেতে পারেনি তন্দ্রা। নানান জটিলতা ছিল, কখনো আফসানা এসেছিল পরিবার নিয়ে, কখনো তার শাশুড়ি অসুস্থ থাকতেন। ভালো বউ, ভালো স্ত্রী, ভালো ভাবি হতে হতে সে নিজের অস্তিত্ব কখন হারিয়ে ফেলেছে তন্দ্রা নিজেও জানে না। খুব আশা নিয়ে তন্দ্রা নীলিমার কাছে এসেছিল। ভেবেছিল নীলিমা তার মতন এতটা অসহায় নয়। সে শিক্ষিত, স্বাবলম্বী, চাকরিজীবী নারী। তন্দ্রার মতন গলগ্রহ নয়। সে চাইলেও এই অবৈধ সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারবে, কিন্তু তন্দ্রাকে বৈধ সম্পর্কে টিকে থাকতে সাহায্য করবে। কিন্তু সে ভুল ছিল। নীলিমা অনিরের থেকে সরে যাবে না। এতক্ষণে হয়তো অনির জেনেছে নীলিমার সাথে তন্দ্রা দেখা করেছে। অনিরের লুকোচুরি এবার হয়তো শেষ হবে। তন্দ্রাকে হয়তো সে ত্যাগ করবে। তার বাবার বাড়ি কি তাকে ঠাঁই দিবে? না, কি বলবে? একটু মানিয়ে নাও, সংসারে এসব টুকিটাকি হয়ই, একটু মানিয়ে নাও। নীলিমার দু চোখ রক্তিম রূপ নিয়েছে। বেসিনের সামনে দাঁড়িয়ে সে বারবার চোখে মুখে পানির ঝাপটা দিচ্ছে। এত বড় ভুল না, পাপ সে কিভাবে করতে পারলো? তার কি উচিত ছিল না অনিরের সম্পর্কে খোঁজ নেওয়া? রাগে ক্ষোভে তার মাথা শিরা উপশিরা ফুলে উঠেছে। বেডরুমে মৃদু শব্দে বাজছিল রবীন্দ্রসঙ্গীত। যেতে যেতে একলা পথে নিভেছে মোমবাতি। ঝড় এসেছে, ওরে এবার ঝড়কে পেলাম সাথী। আকাশ কোণে সর্বনেশে ক্ষণে ক্ষণে উঠেছে হেসে। প্রলয় আমার কেশে বেশে করছে মাতামাতি। যে পথ দিয়ে যেতেছিলাম ভুলিয়ে দিল তারে। আবার কোথা চলতে হবে গভীর অন্ধকারে। বুঝি বা এই বজ্রবে নতুন পথের বার্তা করে। কোন পুরীতে গিয়ে তবে প্রভাত হবে রাতে। অনিরের সাথে নীলিমার প্রথম দেখা হয় প্রজেক্টের কাজে। সেখানে কাজ করার সময় তখন সে তার প্রতি দুর্বল হয়েছিল, সে নিজেও জানে না। সে আবার অনির যখন ঢাকায় ফিরেছিল তখন সে অনুভব করে অনিরের প্রতি তার দুর্বলতা। অনির এই দিকের কাজ সামলে যখন 7 দিন পর ফিরেছিল তখন নিজের মনের কথা নীলিমা অকপটে স্বীকার করে অনিরের সামনে। অনির মুচকি হেসে সায় দেয়, কিন্তু কখনো মনে হয়নি অনির বিবাহিত বা তার পরিবার রয়েছে। দুজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রেমে শারীরিক সম্পর্ক খুব স্বাভাবিক। দুজনের সম্মতি ছিল। নীলিমা কেন তাকে সামনে নেয়নি? এখন কি করবে সে? আজ যে মেয়েটি এসেছিল তাকে সে দেখেছে অনিলের বাসায়। মেয়েটি মা হতে চলেছে, কিন্তু অনিল কিভাবে একসাথে দুজনকে ঠকাতে পারে? তন্দ্রার ভাই এসেছেন তাকে দেখতে। সে আজ জেনেছে তাদের বোন খুবই অসুস্থ। এই লোক বাবা মায়ের থেকে আলাদা থাকে। রাজনৈতিক নেতাদের সাথে তার উঠ বসা। তন্দ্রা তার একমাত্র বোন। ক্ষমতাসীন এই ব্যক্তি অনিলের কিছু করে ফেলা
2 মিনিটের ব্যাপার। তাছাড়া অনিরের মা শুনেছে সে নাকি কুখ্যাত মানুষের সাথেও চলাফেরা করে। অনির তন্দ্রাকে মারধর করে যখন প্রথম জেনেছিল, এসে হুমকি দিয়েছিল অনিরকে সরাসরি দাফন করে ফেলবে। এই লোক যদি জানতে পারে খাট টান দিয়ে তার বোনের এই অবস্থা, তাহলে কি করবে? আর তন্দ্রা যদি বলে সব, মনে মনে আল্লাহকে ডাকছিল অনিরের মা। তাকে তদবির তদবির করার জন্য অনিরের মা নিজের হাতে চা বানিয়ে এনেছেন। বারবার লোক দেখানো হলেও তন্দ্রার খেয়াল রাখার চেষ্টা করছে। সেদিকে তোয়াক্কা না করে তন্দ্রার সেই ভাই সরাসরি প্রশ্ন করলেন, এমনটা কেন হয়েছে? তন্দ্রা ভাইয়ের পাশে বসে বলল, ভাই হঠাৎ করে এমন হলো। আমি তোকে নিতে এসেছি। ঘুম, তুমি আমার সাথে চলো। তুই নিজের খেয়ালে একটুও রাখছিস না ভাই। কিন্তু দেখ, প্রথম সন্তান বাবার বাড়ি হয়, যেমন তোর ননদ এসেছে। তন্দ্রার ভাইয়ের কথা শুনে অনিরের মা বললেন, ও মা, এ কি কথা, বউ যাইব কেন? তোমার সাথে গেলে বুঝি বাপের বাড়ি যাওয়া হইব? তুমি তো আলাদা থাকো। মা, ওই মা চিন্তা করবেন না, আমার স্ত্রী একজন ডক্টর, সে তন্দ্রার খেয়াল রাখতে পারবে। কিন্তু অনিরের অনুমতির জন্য অপেক্ষা করেনি তন্দ্রা। তন্দ্রা যেন হাঁসফাঁস করছিল এ বাড়ি থেকে বেরিয়ে যেতে। মেজু ভাই যেন তার জন্য স্বর্গের দূত, সে বিনা বাক্যে ব্যয় করে চলে গেলেন তার মেজু ভাইয়ের সাথে। অনেক দিন পর যেন প্রাণ খুলে শ্বাস নিল তন্দ্রা। সে সবটা জানাবে তার মেজু ভাইকে, কারণ সে বেরোতে চায় এ মরিচার সম্পর্ক থেকে।